আরে আমার কাছে হোয়াটসঅ্যাপের ইয়ে আছে, ছাত্রলীগের ওই যে ইয়েটার নাম কি, সাদ্দাম ইনস্ট্রাকশন দিচ্ছে যে ইয়ে করতে, আজকে রাতে মন্দির ইয়ে করো, আপাকে সেনাবাহিনী সাপোর্ট দিবে না, এখন আমাদেরকে অস্থির করে তুলতে হবে। আমার কাছে ওর হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আছে। ওর কেউই তো ভাবে নাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ভেগে যাবে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা যায় না, গেছে না, সবাই যায় ভাই। যখন পাপ করে ফেলে এত বেশি তখন সবাই যায়। সেই ফেরাউন থেকে শেখ হাসিনা কেউ রক্তের রাজনীতি, লাশের রাজনীতিতে করে টিকে থাকতে পারে নাই। আমার মনে হয় যে শেখ হাসিনা ভারতে গিয়ে তিনিও ঘুম থেকে হঠাৎ জেগে উঠে মানে চিন্তা করেছেন এটা কি স্বপ্ন, আসলে কি স্বপ্নে আমি দেখলাম যে আমি বিমানে করে চলে এলাম, নাকি এটা বাস্তব। তো যেই মোমেন্টে আপু আমাকে এটা বলছেন এবং তারপরে জাস্ট একটু পরে রাস্তায় সবাই বলা শুরু করছে, আচ্ছা ছড়ে গেল যে দেশ ছেড়ে পালাইছে, দেশ ছেড়ে পালাইছে। আর আমাকে পায় কে, আমি জাস্ট বোরখাটা খুলে ফেলে দিলাম, ফেলে রাস্তায় ফেলে দিলাম, বোরখা টোরখা সব। একটা ফ্ল্যাগ ছিল আমার সাথে। সবাই বলছে সংস্কারের বাংলাদেশ, অনেক প্রত্যাশার চাপ রয়েছে। এই শিল্পী সমাজ বা সৃজনশীল সমাজের জায়গায় কি বদলাবে বলে মনে করছেন আপনি, বা বদলাবে? আমি আসলে 5 তারিখের সকালের পরের সকাল এবং তারপরে যখন আমি জানতে পারলাম যে আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী যে উনি দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, ওইটার পার্থক্যের অনুভূতিটা আমি একটু বলতে চাই। কারণ আমি 1 তারিখে যখন আসলে আমরা ছাত্রদের সাথে সংহতি জানালাম, তারপর থেকে তো আসলে শুরু হয়েছে স্ট্রেস, যে কখন আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরে নিয়ে চলে যাবে, দেশদ্রোহী বানিয়ে দিবে, উস্কানি দিচ্ছে এসব বলবে। কারণ তখন সমানে এটা বলে যাওয়া হচ্ছিল যে ছাত্ররা এখন আর নাই, সব আছে দুর্বৃত্তরা, কিন্তু আমি দেখছি সব ছাত্ররা রাস্তায়। তো এই ভয়গুলো নিয়েই কিন্তু আসলে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত গেছে, সকাল পর্যন্ত। বিকজ 4 তারিখে যখন কারফিউ দিয়েছে রাতে, মানে সন্ধ্যায় 6টায়, আমি তখন শাহবাগে 4:30টার সময়। সো তখন প্রচণ্ড একটা ভয়, প্রচণ্ড একটা কষ্ট যে এখন কয়েক লাখ মানুষ আসলে মেরে ফেলা হবে, বিকজ কারফিউ দিয়ে দিচ্ছে এবং কালকে তো মার্চ টু ঢাকা দিয়ে দিয়েছে। সো কেউ থামবে না। তো আমি সকালবেলা বের হতে পারছিলাম না, আমার মা আমার বাচ্চা খুব কান্না করছিল, আব্বুও বের হতে দিবে না, আব্বু বলছে যে যা করছো এখন আর যাবা না, আজকে সবাইকে শ্যুট করবে। তো আমি বললাম যে ঠিক আছে, শ্যুট তো করবে হচ্ছে পুলিশ আর মানে হয়তো ছাত্রলীগ, আমাকে স্টুডেন্টরা কিছু করবে না আব্বু, আমি জানি। সো আমি যাব। আমি কি করলাম, বোরখা পরে বের হয়েছি। আচ্ছা 5 তারিখে 10:30টার সময় আমরা মিছিল করতে করতে মিরপুর 11:30 আমার বাসা, আমি বনানী পর্যন্ত আসছি, রেস্ট নিয়ে বিভিন্ন মিছিলের সাথে হেঁটে প্রত্যেকটা জায়গা কানায় কানায় পূর্ণ ছিল। তো আমি বোরখা পরে আসলে স্লোগান দিচ্ছিলাম আর অনেস্টলি ভাবছিলাম যে কোন জায়গা থেকে গুলিটা এসে লাগবে, নাকি আকাশ থেকে আসলে এসে পড়বে, বিকজ হেলিকপ্টারগুলো যাচ্ছে, আমরা জানি না আসলে কি হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা তো আসলে তো ওই মুহূর্তে জানি না। তো প্রায় 1:30টার দিকে আমি হচ্ছে আর নেভাল হেডকোয়ার্টার, যে নৌবাহিনীর হেডকোয়ার্টার, ওখানে আমি পৌঁছাছি এই পুরো জার্নিটা করে হেঁটে। সেনাপ্রধান একটা সময়ই আসলে বক্তৃতা দেন। সো এইটা মনে হয় যে কোনো ভালো সংবাদ আছে, তুমি যেখানে আছো থাকো, কারণ সবাই আমাকে নিয়ে অনেক স্ট্রেস হয়েছে, মানে সারা আপা, সায়ন ভাই, পিপলু ভাই। তো যেই মোমেন্টে আপু আমাকে এটা বলছেন এবং তারপরে জাস্ট একটু পরে রাস্তায় সবাই বলা শুরু করছে, আচ্ছা ছড়ে গেল, যে দেশ ছেড়ে পালাইছে। আর আমাকে পায় কে, আমি জাস্ট বোরখাটা খুলে ফেলে দিলাম, ফেলে রাস্তায় ফেলে দিলাম, বোরখা টোরখা সব। একটা ফ্ল্যাগ ছিল আমার সাথে, একটা লাঠিও ছিল। তো আমাকে আবার মানে সবাই বলছে, বাঁধন তুমি একটা লাঠি নিয়ে যাবা, মানে লাস্ট 3-4 দিন আমি লাঠি নিয়ে বেরোচ্ছিলাম। তো করো কি, একটা পতাকা পেঁচায় নাও। তারপরে আমি একটা ফ্ল্যাগ পেঁচায় নিয়ে ওইটা নিয়ে হাঁটতাম। তো তারপর বড় একটা ফ্ল্যাগ ছিল, ওইটাকে গায়ের মধ্যে জড়ালাম। তারপরে কতক্ষণ স্লোগান দিলাম, হাঁটলাম, মানে তারপরে আমার ফ্রেন্ডরা জয়েন করলো। তো ওদের সাথে পুরা ঢাকা আমি ঘুরলাম এবং
কি যে মানুষের খুশি, কি যে মানুষের আনন্দ, মানে এইটা আমি রাস্তায় না, মানে আমি তো মানে আমি পুরো জিনিসটার ভেতর দিয়ে গেছি। সো আমি ওই ভয়টাও, যে আমরা সবাই ভয় পাচ্ছিলাম যে কোনো মোমেন্টে আসলে গুলিটা এসে গায়ের মধ্যে লাগবে বা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিছু একটা হবে। তারপরের মোমেন্টে হচ্ছে যে উনি চলে গেছেন, আমরা মানে আমি জানি না ওই মুহূর্তে সবাই চিৎকার করতেছিলাম, আমরা কোনো কারণ ছাড়া রাস্তায় সবাই চিৎকার করতেছে। কিছু শিল্পীরা শেয়ার দিয়েছে, বাংলাদেশি শিল্পীরা, যারা প্রশ্ন তুলেছে এমন স্বাধীনতা কি চেয়েছিলাম এরকম লিখে। নিজের দেশেই দুই রকম মতবাদ, এবং পরবর্তীতে বিবিসি থেকে শুরু করে সবাই রিপোর্ট করলো যে ধরে ধরে যে আল জাজিরা করলো। আরে আমার কাছে হোয়াটসঅ্যাপের আছে, ছাত্রলীগের ওই যে ইয়েটার নাম কি, সাদ্দাম ইনস্ট্রাকশন দিচ্ছে যে করতে, আজকে রাতে মন্দির করো, আপাকে সেনাবাহিনী সাপোর্ট দিবে না, এখন আমাদেরকে অস্থির করে তুলতে হবে। আমার কাছে ওর হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আছে। সো এগুলো দেখেন, ওরা তো একটা কাউন্টার, ওর কেউই তো ভাবে নাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ভেগে যাবে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা যায় না, গেছে না, সবাই যায় ভাই। যখন পাপ করে ফেলে এত বেশি, তখন সবাই যায়। সেই ফেরাউন থেকে শেখ হাসিনা কেউ রক্তের রাজনীতি, লাশের রাজনীতিতে করে টিকে থাকতে পারে নাই। সো ওদের কাউন্টার অ্যাটাক ছিল এটা, যে ঠিক আছে দেশটাকে দেখাও যে মাইনরিটি, তাও যদি সামহাও ইন্ডিয়াকে এটার মধ্যে ইনভলভ করে ফেলো। এবং ইন্ডিয়ান মিডিয়া যে প্রোপাগান্ডাটা করলো, এবং আমি খুব অবাক হইলাম যে ফেসবুকে আমার যে কলকাতার কিছু ফ্রেন্ড, তাদের স্ট্যাটাস দেখে আমি অবাক হইলাম যে আল্লাহ, আরে এই যে কলকাতায় মেয়েটা রেপড হয়েছে, ডাক্তার মেয়েটা, কি বিভৎস, কি বিভৎস, কল্পনা করা যায় না, এটা এত ব্রুটালিটি। সো ওদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ বাংলাদেশি, আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারি। হ্যাঁ, আমাদেরকে 15 বছর 16 বছর আটকায় রাখা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু ভাঙাচুরা বের হয়ে আসে পড়ছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে প্রচুর সমালোচনা দেশে বিদেশে হয়েছে, এটা নানান রকম ব্যাখ্যা দিয়েছে অনেকে, ইনফ্যাক্ট আমাদের প্রধান উপদেষ্টা তিনিও দিয়েছেন। আপনার সচেতন মতামত শুনতে চাই। সেনা প্রধানের ভাষণের জন্য ওয়েট করতেছি। এর মধ্যে যখন শুনলাম মানে একটা বিশাল মানুষের ঢল উত্তরার থেকে এদিকে মুভ করছে, আমরা যখন ওদের সাথে এক হয়ে তেজগাঁ পর্যন্ত আসছি, এর আগে আমাদের কাছে ইন্টেল আসতেছিল, যেহেতু আর্মির ফ্রেন্ড সার্কেল আছে, আছে, বাট ওটা যেহেতু রিলায়েবল না, আমরা এটা ডিক্লেয়ার করতেছিলাম না। তেজগাঁ আসছি, তখন আমরা জানতে পারলাম যে শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিগত সরকারের, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, না পদত্যাগ করেছেন, জানছেন, পালিয়ে গেছেন। তখন আমরা, হ্যাঁ, আমাদের কাছে ওই ছবিটা প্রথমে আসছে, যে হেলিকপ্টারের ছবিটা। তখন মানুষের আসলে এটা আসলে ইট ওয়াজ এ ফ্লো, যে তাড়াতাড়িটা এই সেই গণভবন, ভিক্টোরি সুভেনির। হ্যাঁ, তখন কিন্তু গণভবনটা প্রধানমন্ত্রী কার্যালয়, বাসভবন না, তখন হচ্ছে গণভবনটা কার বাসভবন? শেখ হাসিনার বাসভবন। প্রধানমন্ত্রীর অফিস প্রধানমন্ত্রীর অফিস না, প্রধানমন্ত্রীর অফিস কার? স্বৈরাচারী প্রধানমন্ত্রীর অফিস। সংসদ ভবনটা সংসদ ভবন না, সংসদ ভবন হচ্ছে ওই 300 সাংসদ যারা আমাদের উপর অত্যাচার করছে। সো মানুষের সেন্টিমেন্টটা আপনার বুঝতে হবে। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য কয়েকটা দেখেন, বঙ্গবন্ধুর জন্য আমার সবচেয়ে কষ্ট লাগে কি, আমি একটা স্ট্যাটাস দিছিলাম গতকালকে, যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওনার পরিবারটাই। ওনার বেঁচে থাকার সময়, আগে এবং পরে, ওরাই ওনাকে সবচেয়ে বেশি ডুবাইছে, তখনও এখনো। এই লোকটা মরেও শান্তি পাচ্ছে না। 5 আগস্টের আগে এবং পরের আপনার দৈনন্দিন চিন্তা প্রক্রিয়া, আপনার ভাবনার জায়গাটা। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি এইরকম, যে একটা পরিসংখ্যানে দেখা গেছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 80% মানুষ দুপুরের খাবার খেতে ভুলে গিয়েছিলেন। এবং এর সঙ্গে একটা তথ্য যুক্ত করি, যে 80% মানুষ রাতে ঘুমাতে পারেননি ওই রাতে। মানে পরিবর্তনটা বা গণ অভ্যুত্থান এত আকস্মিক হয়েছে, মানুষ এই পরিবর্তনটাকে গ্রহণ করবার জন্যে কোনো প্রস্তুতি নিতে পারেনি। জুলাইয়ের 1 তারিখ থেকে যেটা শুরু হলো, সেই লড়াই চলছিল, যে লড়াই করতে হবে, আরও লড়াই করতে হবে, তারপর হয়তো একটা ফলাফল আসবে। 2, 3, 4 এই 3 দিনও লড়াই চলছিল তুমুল রাজপথে। 5 তারিখে যে এই সফলতা আসবে ছাত্রদের, এটা কিন্তু কল্পনা করা যায়নি।
সেই জন্য ঘটনার আকস্মিকতা আছে একটা। তো সেই অবস্থায় সবাই কিন্তু একটা স্তব্ধ হয়ে গিয়েছিল যে কি হলো। এটা ছাত্রদের পক্ষের হোক বিপক্ষের হোক, মানে আওয়ামী লীগের সমর্থকরাও স্তব্ধ হয়ে গিয়েছে, ঠিক একইভাবে যারা আন্দোলনের পক্ষে ছিল, রাজপথে লড়াই করেছে, তারাও স্তব্ধ হয়ে গেছে যে আসলে কি হয়েছে। আমার মনে হয় যে শেখ হাসিনা ভারতে গিয়ে তিনিও ঘুম থেকে হঠাৎ জেগে উঠে মানে চিন্তা করেছেন এটা কি স্বপ্ন, আসলে কি স্বপ্নে আমি দেখলাম যে আমি বিমানে করে চলে এলাম, নাকি এটা বাস্তব। সবাই বলছে সংস্কারের বাংলাদেশ, অনেক প্রত্যাশার চাপ রয়েছে। এই শিল্পী সমাজ বা সৃজনশীল সমাজের জায়গায় কি বদলাবে বলে মনে করছেন আপনি, বা বদলানো জায়গায় ছোট্ট একটা যদি গাইডলাইন শুনতে। এই শিল্পী সমাজ বলেন কিংবা এই সমাজই বলেন, সংস্কারের জন্য যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে লেখাপড়া, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ, আপনার অভিজ্ঞতা। এটা কেন দরকার? কারণ সংস্কার তো কোনো একটা কিছুর উপর ভিত্তি করে হতে হবে। সংস্কারের লক্ষ্য কী, এই সংস্কারের পর কি ফলাফল আপনি আশা করেন, এই সংস্কারের পর, সংস্কার হয়ে যাওয়ার পর এই পুরো বিষয়টিকে আপনি কি করে স্থায়ী করবেন, টেকসই করবেন, এই ব্যাপারগুলি তো চিন্তা করতে হবে। সমাজ তো একটি ক্রমবহমান বা একটি ক্রমাগত প্রক্রিয়া। সমাজ তো প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হচ্ছে, প্রত্যেক দিন বদলাচ্ছে, একটা নতুন ধারণা, নতুন চিন্তা, নতুন জেনারেশন যুক্ত হচ্ছে। তাই আমার কাছে মনে হয়েছে যে প্রথমে ঠিক করতে হবে যে শিল্পীরা আসলে কেমন সমাজ চান। আমি সবসময় মনে করি যে শিল্পীদের জন্য যত বেশি স্বাধীনতা, শিল্প তত বেশি উন্নত কিংবা মহৎ হয়। আপনি যদি শিল্পীকে স্বাধীনতা না দেন, সে মহৎ শিল্প তৈরি করার ক্ষেত্রে বাধা পায়। আপনি যদি বলে দেন যে ভাস্কর্য তৈরি করলে এইভাবেই করতে হবে, কিংবা আপনি যদি বলে দেন যে কোনো যুদ্ধ কিংবা কোনো ইতিহাসকে যদি আপনি বর্ণনা করতে যান তাহলে এইভাবেই করতে হবে, আমি মনে করি যে শিল্পীকে বা শিল্পকে সেই বাধা দেওয়া উচিত না। তাই প্রথমেই শিল্পীদের চেষ্টা করা উচিত একটি স্বাধীন চিন্তা করার, স্বাধীন লেখার, স্বাধীনভাবে তার শিল্প চর্চা করার অধিকার আছে এমন সমাজ তৈরির চেষ্টা করা। এটা করতে গেলে তারা কোনো পক্ষে গেলে এটা হবে না, কারণ ক্ষমতা শেষ পর্যন্ত ক্ষমতাকে ভালোবাসে। ক্ষমতার প্রধান কাজ কি? ক্ষমতাকে টিকিয়ে রাখা। ক্ষমতা টিকে থাকলে ক্ষমতা কাজ করে। নিরপেক্ষ থাকা তো কঠিন। নিরপেক্ষতা আমি বলি নাই, কিন্তু আমি বলেছি যেটা ঠিক সেটার পক্ষে থাকবেন। কোনো শাসকই সব কাজ খারাপ করে না, কিন্তু শাসক খারাপ হতে শুরু করে কখন? যখন আপনি খারাপ কাজের পক্ষে কথা বলেন। শাসক তখন মনে করে তানভীর তারেক তো আমার প্রশংসা করেছে এবং সে তো একজন ব্যক্তিত্ব। শাসক মনে করে আব্দুল নূর তুষার তো আমার পক্ষেই, তাহলে ঠিকটাই করছি। কিন্তু তানভীর তারেক আর আব্দুল নূর তুষার যদি গিয়ে বলতো যে আপনি যা করছেন এটা আসলে ঠিক হচ্ছে না, এটার একটা খারাপ ফলাফল হবে, তাহলে হয়তো শাসক শুনতেন এবং হয়তো শুনতেন না, না শুনে আমাদের দুজনকে উনি রুষ্ট হয়ে বের করে দিতেন। এই যে বের হয়ে যাওয়ার শক্তিটা, এইটাই শিল্পের শক্তি। শিল্পী যদি আত্মবিশ্বাসী থাকে যে কেউ তাকে বের করে দিলে সে শেষ হয়ে যাবে না, মানুষ তার সঙ্গে আছে, তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি ভোটে দাঁড়ায় কে? শিল্পী। শিল্পী, হ্যাঁ, আপনি গান গেয়েছেন, 1 কোটি লোক শুনলে আপনি বিরাট শিল্পী, 50 লাখ শুনলে আপনি তার চেয়ে কম, 10 লাখ শুনলে আপনি আরেকটু কম, কেউ শোনে না মানে আপনি শিল্পী হিসেবে ব্যর্থ। আপনি তো কন্টিনিউয়াসলি ভোট পান, তার প্রত্যেকটা গান ভোটে যায়।